নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সেরা 10। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে গার্ডেন রিচ কাণ্ডে এবার পুরসভার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। নির্দিষ্ট 3 জনের বিরুদ্ধে কিন্তু এফআইআর দায়ের করা হয়েছে, এমনটাই জানতে পারা যাচ্ছে। আমরা জানি যে গার্ডেন রিচে গতকাল যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং যেভাবে একটি বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, তার যে রীতিমতো প্রশাসনকেও কিন্তু এই ঘটনাটি ভাবা এবং বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করে যে কিভাবে এই ঘটনা ঘটলো এবং পুরসভার তরফে গার্ডেন রিচ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কলকাতা পুরসভার 3 জনের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ। পুরসভার এক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অভিযোগ করেন। 3 জনের মধ্যে 2 জন এখনো বেপাত্তা। নির্দিষ্ট 3 জনের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে। 3 জনের মধ্যে 2 জন এখনো বেপাত্তা। পুরসভার তরফে গার্ডেন রিচ থানায় অভিযোগ দায়ের। কলকাতা পুরসভার 3 জনের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ। 3 জনের মধ্যে 2 জন এখনো বেপাত্তা। পুরসভার এক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই অভিযোগ করেন। যদিও গার্ডেন রিচ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 9, যেভাবে বহুতলটি ভেঙে পড়ে যার জেরে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু হয় এবং যে এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি জানতে পারা যাচ্ছে এই খবর? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যে কেএমসির তরফ থেকে একটি কমপ্লেন দেওয়া হয়েছে। কেএমসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের তরফ থেকে এই কমপ্লেন দেওয়া হয়েছে, গার্ডেন রিচ থানাকে কমপ্লেন দেওয়া হয়েছে এবং 3 জনের নামে তাদের অভিযোগ। মূলত রাজা, মোহাম্মদ ওয়াসিম, যে কিনা ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে, এবং মোহাম্মদ নাসিম, এই 3 জন এবং আদার্সের নামে কমপ্লেন দেওয়া হয়েছে। এখন অবধি যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যে গার্ডেন রিচ থানায় এই কমপ্লেন জানানো হয়েছে, অর্থাৎ এই অভিযোগ জানানো হয়েছে কেএমসির তরফ থেকে। এবার বলাই চলে যে কেএমসির তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং কমপ্লেন জানানো হয়েছে গার্ডেন রিচ থানাতে। একেবারে ধন্যবাদ রিয়া। কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। গার্ডেন রিচ কাণ্ডে যে বহুতল ভেঙে পড়ে এবং সেই ঘটনাতে পুরসভার তরফে গার্ডেন রিচ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গতকালই 3 জন ইঞ্জিনিয়ারকে শোকজ করে কলকাতা পুরসভা। এবার নির্দিষ্ট 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আসছি পরের খবরে। 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের রাজ্য পুলিশের ডিজি বদল। বিবেক সহায়কে সরিয়ে নয়া ডিজিপি সঞ্জয় মুখোপাধ্যায়। বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে জাতীয় নির্বাচন কমিশন। বারবার ডিজিপি বদলের সিদ্ধান্তে তীব্র বিরোধিতা তৃণমূলের। কমিশনের ভূমিকায় বিরক্ত রাজনৈতিক মহল। নির্বাচন কমিশনের অধিকার আছে সেটা করার, এবং রাজীব কুমারের নিয়োগ নিয়ে প্রশ্ন ছিল। স্বচ্ছতা মেনে রাজীব কুমারের নিয়োগ হয়নি। রাজীব কুমারের অতীত মানুষ জানেন, রাজীব কুমারের দক্ষতা মানুষ যেরকম জানেন, রাজীব কুমারের আনুগত্যটাও সেরকম মানুষ জানেন, এবং রাজীব কুমারকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর ভূমিকাও মানুষ জানেন। দেখুন, তৃণমূল কংগ্রেস সবসময় এইসব বিরোধীদের হাত দেখতে পায়, বিরোধীদের ভয়ে ভয়ার্থ থাকে। আসলে আচ্ছা বলুন, ডিজিপি কি ভোট করবে? ডিজিপি কি ভোট দিয়ে দেবে? ভোট তো মানুষ দেবে। তো এই বিষয়টাকে এরা নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা পদক্ষেপ নেওয়া দরকার তাতে তো সাহায্য করা উচিত নির্বাচন কমিশনকে। আমরা বুঝতে পারছি না এই তরজাটা কেন করছেন। প্রথম দিন থেকে, নির্বাচন শুরুর সময় থেকেই, মানে নোটিফিকেশন জারির পর থেকেই একটা দৈরথ শুরু করার চেষ্টা। এটাতে শুধুমাত্র লাভ কারোর হয় না, এটা করা উচিত নয়। বলতে পারবো না শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হেলনে হয়েছে না কার অঙ্গুলি হেলনে হয়েছে। যদি সত্যি 31শে মে ডেট অফ রিটায়ারমেন্ট হয় এবং নির্বাচনের ফল প্রকাশ যেহেতু 4 জুন মাসের 3 তারিখে, ফলে স্বাভাবিকভাবেই একটু অসুবিধে সৃষ্টি হওয়ার কথা। কিন্তু আমি বিবেক সহায়কে যথেষ্ট দক্ষ, যোগ্য এবং নির্বাচন পরিচালনা করবার ক্ষেত্রে যথেষ্ট এফিশিয়েন্ট অফিসার হিসাবেই বিশ্বাস করি। সুতরাং নির্বাচন কমিশন বলেছেন, এখন সবটাই নির্বাচন কমিশনের আওতায়, আমার আপনার কিছু বলার নেই। অর্থাৎ একদিকে নির্বাচন কমিশনের বিজেপির অঙ্গুলি হেলনে চলা, 2 বিজেপির নির্দেশে নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে
পশ্চিমবাংলার প্রতি প্রতিহিংসা পরায়ণতা। 3, সার্বিকভাবে ভারতবর্ষে একটা নিরপেক্ষ ভোটের বাতাবরণ তৈরি করতে পারবে না নির্বাচন কমিশন, সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। নির্বাচন কমিশনের দফতর বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে। কমিশনের দফতর নাকি HMB, এর হ্যান্ডেলে পোস্ট রাজ্যসভা সাংসদ ডেরেক ওব্রায়েনের। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে আসন্ন নির্বাচন করানোর দাবি জানান ডেরেক ওব্রায়েন। নির্বাচন কমিশনে আস্থা নেই তৃণমূল কংগ্রেসের, সুপ্রিম নজরদারিতে ভোটের দাবি। যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতাটা দেশের গণতন্ত্র রক্ষার জন্য অত্যন্ত জরুরি, সেই নিরপেক্ষতাটা চলে গিয়ে আজকে হিজ মাস্টার্স ভয়েস হয়ে গেছে। ভোটের দিন ঘোষণা হতেই সরানো হয় কলকাতা পুলিশের ডিজি রাজীব কুমারকে। নিয়ম অনুযায়ী 3 বছর ধরে একই পদে থাকা পুলিশ কর্তা বা আমলাদের সরানোর নির্দেশিকা আছে। রাজীব কুমারের ক্ষেত্রে সেই যুক্তি খাটে না, দাবি তৃণমূল কংগ্রেসের। আর তা নিয়েই এক্স স্যান্ডেলের ডেরেকের তো। ডেরেক তার পোস্টে বলেন, বিজেপি নোংরা কৌশল করে নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। বিজেপিকে জনগণের মুখোমুখি হতে এতটাই নার্ভাস যে তারা ভারতের নির্বাচন কমিশনের দফতরকে পার্টি অফিসে পরিণত করছে। নির্বাচন কমিশন নাকি হিজ মাস্টার্স ভয়েস, নির্বাচিত রাজ্য সরকারের আধিকারিকদের বদলি করে দিচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য 2024 সালের নির্বাচন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে করানোর জন্য দাবি করছি। যদিও বিজেপির দাবি নিয়ম মেনেই গুজরাট, উত্তরাখণ্ডের মতো পশ্চিমবঙ্গেও আধিকারিকদের বদল করা হয়েছে। রাজীব কুমারের বদলে নিয়ম বহির্ভূত, এমনই দাবি তৃণমূলের। 3 বছর না হওয়া সত্ত্বেও শুধুমাত্র বিজেপির অঙ্গুলি হেলনে এই পশ্চিমবঙ্গের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপরে যাকে ডিজি করা হয়েছিল বিবেক সভায়, আমরা দেখলাম আবার তাকেও নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে তাকে সরিয়ে দিল। রাজীব কুমারের পর কলকাতা পুলিশের ডিজি পদের দায়িত্ব গ্রহণ করেন বিবেক সহায়। তবে 24 ঘন্টা না যেতেই ফের ডিজি বদল কলকাতা পুলিশের। ভোটের মুখে নতুন ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়, মঙ্গলবারই তাকে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়। কলকাতা টিভি। ভোটের আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগে বিদ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারির পর বিকশিত ভারত সম্পর্ক নামে প্রধানমন্ত্রীর নামে লেখা চিঠি দেশবাসীর উদ্দেশ্যে একটি সরকারি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে পাঠানো হয়। ডিজিটাল মাধ্যমে কেন্দ্রের তরফে শাসক বিজেপির প্রচার নিয়ে আচরণবিধি লঙ্ঘনের প্রাথমিক অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিকশিত ভারত সম্পর্ক এই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে দেশবাসীর মোবাইলে প্রধানমন্ত্রীর নামে লেখা চিঠি পাঠানো হয়। গত শনিবার অষ্টাদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে গেছে গোটা দেশে। অথচ ভোটে বিজ্ঞপ্তি জারির পর কেন্দ্রের শাসক দলের হয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে প্রচারমূলক ওই চিঠি স্মার্টফোন ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ গ্রাহকদের কাছে পাঠানো হচ্ছে। ওই চিঠিতে গত 10 বছরে অর্থাৎ তার জামানায় দেশের উন্নয়নে কেন্দ্র কি অবদান রেখেছে তারই ফিরিস্তি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর চিঠিতে। শুধু তাই নয়, প্রাপকদের কাছে পরামর্শ ও মতামত চাওয়া হয়েছে। এক কথায় বিজেপির নির্বাচনী প্রচারে নেমেছে প্রধানমন্ত্রীর দফতর। হোয়াটসঅ্যাপ সংস্থা দাবি করেছে যে নাম্বার থেকে বিকশিত ভারত সম্পর্ক নামে গ্রুপ মেসেজ পাঠানো হয়েছে তা কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের নাম্বার। তাই বিভাগীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের এ নিয়ে জবাব দেওয়া উচিত বলে দাবি করেছেন তৃণমূলের সাংসদ সাকেত গোখলে। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, কিভাবে বিজেপির হয়ে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি বিভাগ প্রচার করতে পারে। কংগ্রেস নেতা শশী থারুর ও মনীষ তিওয়ারি অবিলম্বে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ বন্ধ করতে সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দিক নির্বাচন কমিশন, এই দাবি জানিয়েছে। থারুরের দাবি শুধু দেশেই নয়, বিশ্বের নানা দেশেও এই গ্রুপ মেসেজ পৌঁছে গিয়েছে। রাজনৈতিক স্বার্থে সরকারি পরিকাঠামো ব্যবহার করার প্রশ্নে কমিশনকে তৎপর হওয়ার আর্জি জানিয়েছে কংগ্রেস। আচরণবিধি ভাঙার পাশাপাশি মোবাইলে সাধারণ নাগরিকের ডেটা সুরক্ষা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। কারো অনুমোদনের তোয়াক্কা না করেই ওই অ্যাকাউন্ট থেকে মেসেজ পাঠানো কার্যত গোপনীয়তার সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ বলে মনে করছে বিরোধীরা। এখনো পর্যন্ত কমিশনের তরফে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। কলকাতা টিভি। ফিরছি অন্যান্য খবর নিয়ে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রাখবো, গার্ডেন রিচে অবৈধ নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ার ঘটনা থেকে শিক্ষা নিয়ে তৎপর কলকাতা পুরসভা। এলাকায় আর কত বিপজ্জনক বাড়ি, কোথায় কোথায় অবৈধ নির্মাণ, ঘটনাস্থল পরিদর্শন পুরসভার বিল্ডিং বিভাগের প্রতিনিধি দলের। এবং বেআইনি নির্মাণ বন্ধ করতে সক্রিয় লালবাজারও।
এখনো স্বাভাবিক ছন্দে ফেরেনি গার্ডেন ব্রিজ। চলছে উদ্ধার কাজ, ঘটনাস্থলে এনডিআরএফ। কার মদতে বেআইনি নির্মাণ? দুর্ঘটনার দায় কার? সব জেনেও কেন উদাসীন প্রশাসন? গার্ডেন ব্রিজে ভয়াবহ দুর্ঘটনার পর একাধিক প্রশ্নের মুখে পড়েছে কলকাতা পুরসভা। কিভাবে নির্মীয়মান ওই বহুতল হুড়মুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে? কেন পুরসভার কোনো নজরদারি ছিল না? তা খতিয়ে দেখতে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের একটি প্রতিনিধি দল। গার্ডেন ব্রিজে ঘটনাস্থলের কাছে আবারও এক মৃত্যু ফাঁদ। মূল রাস্তার উপর পাশাপাশি হেলে রয়েছে দুটি বাড়ি, যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। এর মাঝেই ধৃত প্রমোটার মোহাম্মদ ওয়াসিমের সঙ্গে স্থানীয় কাউন্সিলর শামস ইকবালের ছবি ভাইরাল। তবে কি কাউন্সিলরের মদতেই চলছিল অবৈধ নির্মাণ? গার্ডেন ব্রিজের ঘটনার পর সক্রিয় লালবাজার। অবিলম্বে বেআইনি নির্মাণ বন্ধ করতে নির্দেশ ডেপুটি কমিশনারদের। কত বেআইনি নির্মাণ তা নিয়ে লালবাজারে রিপোর্ট জমা দিতে হবে ডিসিদের। পুরসভাকে জানাতে হবে বিপজ্জনক বাড়ির সংখ্যাও। যে যে বিপজ্জনক বাড়িতে মানুষ রয়েছেন জানাতে হবে তার তথ্য। নির্দেশ লালবাজারে। শুভঙ্কর মণ্ডল ও রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি। গার্ডেন ব্রিজে বহুতল ভেঙে মৃত্যু হলো বছর 18-র শেখ আব্দুল্লাহ। সোনার কাজে মন্দা থাকায় ও মাটির বাড়ি থেকে পাকা বাড়ি তৈরি করার জন্য কয়েকদিন আগে রাজমিস্ত্রি জোগাড়ের কাজে যায় খানাকুলের শেখ আব্দুল্লাহ। এরপরই ভয়াবহ দুর্ঘটনা কেড়ে নিল তরতাজা প্রাণ। গার্ডেন ব্রিজে বহুতল ভেঙে মৃত একাধিক। বহুতলে কাজ করতে গিয়ে যে 10 জন মারা গেছেন তাদের মধ্যে রয়েছেন হুগলির খানাকুলের পোল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পাতুল গ্রামের 18 বছরের শেখ আব্দুল্লাহ। প্রায় দিন 15 আগেই স্থানীয় এক আত্মীয়ের সঙ্গে রাজমিস্ত্রির জোগাড়ের কাজে গিয়েছিলেন তিনি। এর আগে ভিন রাজ্যে সোনার কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কাজে মন্দা থাকায় ও মাটির বাড়ি থেকে পাকা বাড়ি তৈরির জন্য কয়েকদিন আগে রাজমিস্ত্রির জোগাড়ের কাজে যান তিনি বলে মৃতের পরিবার সূত্রে খবর। মৃত আব্দুল্লাহ তার ঠাকুমার কাছেই মানুষ হন। 3 বছরের ছেলে আমার কাছে মানুষ হয়ে আর বড় হয়ে ওই যে সোনার কাজ শিখে আর ওই বিল্ডিংয়ের কাজে গেছিল। বললাম কেন বিল্ডিংয়ের কাজে কেন গেছিল? বিল্ডিংয়ের কাজে আমাকে বলেনি, লোককে চলে গেছিল। বলেছে নানি আমি যাই নামাজে, যে তোমাকে কিছু টাকা দেবো বলার পরে এবারে খবর এসছে ভোরে ভাত খাওয়ার সময়, তখন বলছে আব্দুল্লাহ, তখন বলছে আর ফোন ধরেনি। বলছে কেন ফোন চালু ধরেনি কেন? তখন এবারে ফের অন্য লোক ফোন করেছে, আমার আব্দুল্লাহ চাপা পড়ে গেছে। প্রসঙ্গত রবিবার রাতে গার্ডেন ব্রিজ সংলগ্ন ঝুপড়ির উপর ভেঙে পড়ে বহুতল। ঘটনায় মৃত 10, জখম বহু। মৃত ও জখমদের পরিবার পিছু আর্থিক সহায়তা ঘোষণা করে রাজ্য সরকার। বেআইনি নির্মাণের অভিযোগে গ্রেফতার প্রমোটার মোহাম্মদ ওয়াসিম। গোটা এলাকা থমথমে। খানাকুল থেকে দীপাঞ্জন রায়, কলকাতা টিভি। ফিরহাদের পর আবু তাহেরের হুঁশিয়ারি, মুর্শিদাবাদ থেকে 3টি আসনে জিতবে তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে অধীর চৌধুরীকে চরম শিক্ষা দেওয়ার হুমকি মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী আবু তাহেরের। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শনিবার বহরমপুরের কর্মী সভা থেকে অধীরকে হুঁশিয়ারি দেন ফিরহাদ হাকিম। মুর্শিদাবাদের মাটি থেকে অধীর মিথ মুছে ফেলবেন বলে জানান তিনি। মুর্শিদাবাদের 3টি লোকসভা আসনেই ধুয়ে মুছে সাফ হয়ে যাবে হাত শিবির। তারপর একই সুর শোনা গেল মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী তথা এককালের অধীর ঘনিষ্ঠ আবু তাহেরের গলায়। অধীরকে চরম শিক্ষা দেওয়ার পাশাপাশি 3টি লোকসভা আসনেই জোড়া ফুল ফুটবে বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আবু তাহের। অধীর আর বিজেপির আঁতাত নিয়েও সরব হন বিধায়ক অপূর্ব সরকার। সিএএ নিয়েও চ্যালেঞ্জ ছুড়েছেন আবু। প্রদেশ কংগ্রেস সভাপতির গড় মুর্শিদাবাদ, তবে বাংলায় কংগ্রেসকে যেমন দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে, ঠিক তেমনই অধীরের দাপটও কমছে। তবে হাল ছাড়তে নারাজ কংগ্রেস সাংসদ। বাম কংগ্রেস জোট এখনও 20 বাঁও জলে। মুর্শিদাবাদ সমীকরণ এখনও অস্পষ্ট। এর মধ্যেই একযোগে তৃণমূল কংগ্রেসকে তোপ বিজেপির। লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরই ভোটের ময়দানে নেমে পড়েছে তৃণমূল, কংগ্রেস এবং বিজেপি। 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ যে কোনো দল। 2024-এর লোকসভা ভোটে মুর্শিদাবাদের 3টি আসন বাড়তি নজরে থাকবে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। কলকাতা টিভি। ফের কেন্দ্রীয় এজেন্সির হুঁশিয়ারি দিল বিজেপি। শুভেন্দু সুকান্তর পর বিজেপির বিধায়ক লক্ষণ ঘড়ুই বাড়িতে ইডি পাঠানোর হুমকি দিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। লক্ষণের নিশানায় তৃণমূলের শ্রমিক নেতা শেখ রমজান। রাজ্যের 2 মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদারের বিরুদ্ধেও হুমকি লক্ষণের।
এভাবেই বাড়িতে ইডি পাঠানোর হুমকি দিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই। লক্ষণ ঘরুইয়ের নিশানায় তৃণমূলের শ্রমিক নেতা শেখ রমজান। রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক এবং প্রদীপ মজুমদারের বিরুদ্ধেও হুমকি লক্ষণের। সোমবার স্থানীয় বেকার যুবকদের চাকরির দাবিতে দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত সাগরডাঙ্গা এলাকায় গ্রাফাইট কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। সেখানেই হুমকি বিজেপি বিধায়কের। লক্ষণকে পাল্টা দিয়েছেন রমজান। বিজেপির এজেন্সি হুমকি নিয়ে বারবার গেরুয়া শিবিরকে বিঁধেছে তৃণমূল। নিশানায় শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। গত ফেব্রুয়ারিতে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। কলকাতায় ফিরে বলেছিলেন অ্যাকশন হবে। তার দাবি যা হবে সব ফেব্রুয়ারিতেই। শুভেন্দু কথা বলার পর ঘটনাচক্রে পরের দিনই রাজ্যের 6 জায়গায় হানা শুরু হয়। গত বছর অক্টোবরে পৌরসভার নিয়োগ দুর্নীতিতে রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হন সিবিআই অফিসাররা। এক ফোনেই সিবিআই হানা বন্ধ করার দাবি তুলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি বিধায়কের বাড়িতে তল্লাশির মধ্যেই সুকান্ত মজুমদারের দাবিতে তোলপাড় পড়ে যায় রাজনৈতিক মহলে। সামনে উঠে এসেছে বিরোধীদের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে নিয়ন্ত্রণের অভিযোগ। এখন প্রশ্ন একটাই, লক্ষণের এজেন্সি হুঁশিয়ারির পর ফের রাজ্যে হানা দেবে না তো ইডি সিবিআই? লক্ষণের এজেন্সি হুঁশিয়ারির নিশানায় যে মলয় ঘটক কয়লা পাচার কাণ্ডে ইতিমধ্যেই একাধিকবার সেই আইনমন্ত্রীকে তলব করে ইডি। ফলে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে শিল্পাঞ্চলে। আর তা নিয়েই অল আউট অ্যাটাকে তৃণমূল। সঞ্জীব সুইয়ের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা দাস এখন এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।